আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান যে প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, যেটা অনেকের বেশি কঠিন লাগে, সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। সেই কোষ ও কোষের গঠনের যে প্রথম অংশ, সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আমাদের প্রি ক্লাস 1। তো আহ, শুরু করা যাক। দেখা যাক যে আমরা কতটুকু সহজ করে দিতে পারি। অনেক কঠিন পড়াকে বা অনেকগুলো পড়াকে কিভাবে সহজ করে পড়তে হয়, সেটা আমরা ইনশাল্লাহ শিখবো। তো প্রথমত আমাদের হচ্ছে কোষ। ঠিক আছে, আমাদের তো কোষ নিয়ে জানতে হবে। তো আমরা কোষের সংজ্ঞা বা সবাই জানি, জীবদের গঠন ও কার্যের এককে কোষ বলে। তো এরকম কোষের আরো অনেক সংজ্ঞা আছে, আমরা এগুলো দেখবো। বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো আমরা বেশি বিস্তারিত না জেনে বা ইতিহাস না জেনে আমরা মেন কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমরা জানি। চলো। তো প্রথমত আমি লিখে রাখছি কোষ। কোষ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? কোষ শব্দটা এসেছে হচ্ছে লেটিন। লেটিন সেলুলা থেকে এসেছে। লেটিন সেলুলা থেকে এসেছে। তো সেলুলার অনেকগুলা নাম আছে। ছোট ঘর, ছোট প্রকোষ্ঠ বা ক্ষুদ্র প্রকোষ্ঠ, এরকম অনেক নাম আছে। তো এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট দেখে রাখলাম। এবং আরো সামনে কথা আছে, আমরা শিখতেছি। তো এখন যখনই তুমি শুনলা যে লেটিন শব্দ থেকে সেল শব্দটি এসেছে, এখন তোমার জেনে নিতে হবে যে বায়োলজিতে আর কোন কোন শব্দ লেটিন থেকে এসেছে। তো তোমাকে একটু জানিয়ে রাখি এই জায়গার মধ্যে, যে বায়োলজির ম্যাক্সিমাম শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে, এবং কিছু শব্দ লেটিন, কিছু কিছু শব্দ ইতালীয় ভাষা থেকে এসেছে। তো আমরা যদি শিখে ফেলতে পারি যে কোনগুলা লেটিন কোনগুলা ইতালীয়, তাহলে কিন্তু বাকি সব গ্রিকে ফেলাই দিব। ঠিক আছে। তো আরো কিছু শব্দ পাবা যেগুলো লেটিন শব্দ থেকে আসছে। তো তোমার বায়োলজি বইয়ে ভাইরাস শব্দ যেটা আছে, ভাইরাস, ঠিক আছে, 4 নম্বর অধ্যায়ে ভাইরাস পাইবা। সেই ভাইরাসটা, তো শব্দটা কোথা থেকে আসছে? আমাদের ল্যাটিন শব্দ থেকে আসছে। এরকম ভাবে নিউক্লিয়াস শব্দ পাইবা এই অধ্যায়ে, নিউক্লিয়াস। ঠিক আছে। আরেকটা পাবা হচ্ছে ইভলিউশন, মানে বিবর্তন, ইভলিউশন। ঠিক আছে। এই শব্দগুলো কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে, বুঝছো? আচ্ছা, গেল এই একটা পড়া গেল। 2 নম্বর পড়া, আমরা যে বলতেছি, তো কোষ কোষ যে বলতেছি, কোষের সংখ্যা কত? আসলে কোষের সংখ্যা কত? তো কোষের সংখ্যাটা তোমরা 2 নম্বর অধ্যায় পাইবা। মিলাই দিতেছি, এই দেখো, একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার মিলাই পড়তেছি। এটা একটা পড়ালেখার স্টাইল বলে, বুঝছো? এভাবে পড়লে পড়ালেখা অনেক সহজ হয় এবং মনে হয় যে পড়ালেখা একটু কম। ঠিক আছে। তো এখন সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 10^14t, 10^14t। ঠিক আছে, 10^14t বা সম্ভবত 10 ট্রিলিয়নও বলা হয়। ঠিক আছে, একটু দেখে নিবা। তো 10^14t হচ্ছে মোটামুটি একটা কোষের সংখ্যা। তো তোমরা 9-10 বা অন্য জায়গায় যতটুকু পড়ে আসছো না কেন, এখন কিন্তু তোমার এটাকে ফলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আমাদের যে বিভিন্ন কথা, আমরা কি কি নিয়ে কথা বলবো? আমরা বলবো যে কোষ আবিষ্কার করছে কে, তারপর হচ্ছে কোষের আলোচনার শাখা কি, তত্ত্ব কি, সৃষ্টি কি। সৃষ্টি হলে অবশ্যই মৃত্যু আছে, মৃত্যু নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে। আচ্ছা, এবার কোষ আবিষ্কার করছে হচ্ছে কিভাবে আবিষ্কার হয়েছে। তো অনেক কথাবার্তা প্রথম দিক দিয়ে আছে। তো আমরা সরাসরি এত ডিটেলস বা না গিয়ে আমরা কিছু কথা, আমরা মেন কথা চলে আসি। তো কোষটা আবিষ্কার হয়েছে মূলত 1665 সালে। কে আবিষ্কার করছে? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের একজন বিজ্ঞানী, বা ওই সময়ের একজন পরিচিত বিজ্ঞানী, নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক, রবার্ট হুক, হুক। ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু ইংরেজিতে বাংলাতে লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য হয়তো। কারণ একটা টেকনিক আছে এখানে, রবার্ট হুক। ঠিক আছে। তো আগে বিভিন্ন প্রকোষ্ঠ বা কয়েদিদেরকে বিভিন্ন ছোট ছোট জেলখানার মধ্যে আছে না, হুক দিয়ে বেঁধে বেঁধে আনা হইতো। এভাবে মনে রাখবে তো, রবার্ট হুক, বুঝছো? বিভিন্ন হুক দিয়ে বেঁধে বেঁধে এখান থেকে নেওয়া হইতো। কারণ এখান থেকে মনে রাখবে যে কোষের সাথে সম্পর্কিত হইলো কয়েদির প্রকোষ্ঠ, আর প্রকোষ্ঠ সেলুলত প্রকোষ্ঠ, আর এখান থেকে হুক। ঠিক আছে, কয়েদিদেরকে হুক দিয়ে টানা হইতো। তোমরা রবার্ট হুক, এছাড়াও তোমরা আগে থেকে জানো। আচ্ছা, এটা আমাদের মেন কথা না, এটা আমরা 9-10-তে জানি। মেন কথা হইলো, এই যে রবার্ট হুক প্রথমে কিন্তু কোষ দেখে নাই। কি দেখছে? প্রথমে দেখছে যেমন কোষ প্রাচীর। প্রথমে দেখছে কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রথমে দেখছিল। তো কোষ প্রাচীরটা আসলে মূলত কি? কোষ প্রাচীরটা মূলত কিন্তু মৃত, মৃত। ঠিক আছে। এটা বাইরের একটা আবরণ, এটা কোনো জৈবনিক কার্যাবলী নাই। এটা কি? একটা মৃত জিনিস দেখছিল। এখন যেহেতু সে কোষ সম্পর্কিত কিছু প্রথমে দেখছে, কিছু না কিছু দেখছে প্রথমে, ঠিক আছে, এই জন্য তাকেই বলা হয় কোষের আবিষ্কারক, অথবা বলা হয় মৃত কোষের আবিষ্কারক। ঠিক আছে। আবার যেহেতু মূলত দেখছিল কোষ প্রাচীর, এই জন্য কোষ প্রাচীরের আবিষ্কারক বলা হয়। তাহলে তাকে আমরা 3টা কথা আমরা বলতে পারি তার সম্পর্কে। একটা হইলো, এই যে প্রথম এটা দেখছে, এটা দেখার কারণে 3টা কথা বলতে পারি। একটা বলতে পারি যে কোষের অথবা মৃত কোষের অথবা কোষ প্রাচীরের আবিষ্কারক, কোষ প্রাচীরের আবিষ্কারক। ঠিক আছে। এই 3টা কথা আমরা চাইলেই বলতে পারি।
ঠিক আছে, এই তিনটা কথা আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে তিনটা ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম। দেখছো পড়াটা কিন্তু আস্তে আস্তে সহজ হতেছে। এখন এই যে কথাবার্তা সে যে লক্ষ্য করলো, কুশপাচির লক্ষ্য করলো, এই সেই দেখলো, ঠিক আছে, এটা একটা গ্রন্থে সে এটা প্রকাশ করছে। একটা গ্রন্থে কি এই কথাগুলো বা একটা বইয়ের মধ্যে কি করছে, সে এগুলা প্রকাশ করছে, বুঝছো? সেই বইটার নাম কি আমাদের জানতে হবে। তো এই জিনিসটা প্রকাশ করছে তার গ্রন্থের মধ্যে। গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ওটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ পড়ছে। অনেকে কেমন মনে রাখবো মাইক্রোগ্রাফিয়া? দেখো দুটো শব্দ আছে বাইরে, যদি দেখুন মাইক্রো কথাটা পাও, মাইক্রো কথাটা মানে ছোট বা কম বোঝায়, ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বেশি বোঝায়। ঠিক আছে, তাহলে মনে রাখবা কোষ যেহেতু অনেক ছোট জিনিস, তাহলে মাইক্রোগ্রাফি হইব। ঠিক আছে, মনে রাখবা। গেল, তাহলে কোন গ্রন্থ প্রকাশ করলে এটা গেল। এবার আসো, তাহলে কি শিখলাম আমরা? হচ্ছে মৃত কোষের আবিষ্কারও শিখে ফেললাম। তাহলে যদি জিজ্ঞাসা করে যে জীবন্ত কোষের বা সজীব কোষের আবিষ্কারককে, এটা কিন্তু তোমার জানতে হবে, বুঝছো? তো মৃত কোষের আবিষ্কার শিখে ফেললাম, এবার শিখতে হবে তোমার সজীব কোষের বা জীবন্ত কোষের আবিষ্কারককে। তো চলে আসো, এটা যখন শিখলাম, এটার পাশাপাশি শিখে ফেলো যে জীবন্ত কোষের আবিষ্কারককে। তাহলে শিখতে হবে কি জীবন্ত বা সজীব কোষের আবিষ্কারককে। তাহলে সজীব কোষের আবিষ্কারক হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা হচ্ছে রবার্ট হুক, এখন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আমি সংক্ষেপে লিখি যে অ্যান্টনি ভন লিউয়েনহুক। ঠিক আছে, তো এটাও হুক, ওইটাও কিন্তু হুক, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, বুঝছো? তাহলে এখান থেকে মনে রাখবা অ্যান্টনি ভন লিউয়েনহুকের মধ্যে দেখো তো এল আছে, এল ফর লিভিং। এল ফর কি মনে রাখবা? লিভিং। লিভিং মানে কি দেখা যাচ্ছে না মনে সম্ভবত? আচ্ছা, এল ফর লিভিং। লিভিং মানে হচ্ছে জীবন্ত। ঠিক আছে, তো এই বিভাগে আমরা মোটামুটি একটা পড়া কিন্তু শেষ করলাম। তাহলে কি বললাম? আমাদের যে কোষের আবিষ্কার সম্পর্কিত কথাবার্তা আমরা সব পড়ে ফেললাম। আচ্ছা, এবার আসো, আমরা শিখতে হবে যেটা আলোচনার শাখা। কোষ কোথায় আলোচনা করা হয়? তো মনে রাখবা কোষে গ্রিক ভাষায় বলা হয় সাইট, বুঝছো? সাইট। তো আমরা কোষ কিভাবে চিনবো, একটা কথা, কোষ কিভাবে চিনবো মনে রাখবা। দুই রকমের কোষ থাকতে পারে, একটা হলো পরিণত কোষ, একটা হলো অপরিণত কোষ। অপরিণত কোষ মানে বাচ্চা কোষ বা ছোট অবস্থায় কোষ, আর পরিণত কোষ মানে হচ্ছে বড় কোষ বা মানে একটু ম্যাচিউরড সেল বলা হয় এগুলো, বুঝছো? তাহলে আমরা দুইটা কথা একটু লেখো। এক নম্বর হচ্ছে ম্যাচিউরড সেল। ম্যাচিউরড সেল, ম্যাচিউরড সেল মানে কি? ম্যাচিউরড সেল হচ্ছে পরিণত কোষ। ম্যাচিউরড সেল চিনবো হচ্ছে শব্দের শেষে সাইড থাকবে, কোনো একটা শব্দ প্লাস সাইড থাকলে কি বুঝবো, বা সাইড দ্বারা কি বুঝবো? আমরা হচ্ছে ম্যাচিউরড সেল বুঝবো। ঠিক আছে, মানে পরিণত কোষ বুঝবো। আর যদি বলি অপরিণত বা ইমেচিউরড, অপরিণত, অপরিণত চিনবো তো ব্লাস্ট থাকবো। ঠিক আছে, তাহলে কোনো শব্দের শেষে যদি সাইড বা সাইড যুক্ত থাকে, তাহলে বুঝবো কি এটা পরিণত কোষ বা কোষ বুঝাইছে মিনিমাম। আর যদি ব্লাস্ট থাকে কি বুঝবো? কোষ কিন্তু অপরিণত কোষ, মানে বাচ্চা অবস্থায় কি বলবো? ব্লাস্ট বলবো। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা একটু প্রথমে মনে রাখবা, সেটা হলো যে কোষ কিভাবে চিনবো। ঠিক আছে, গেল। দুই নম্বর হচ্ছে তাহলে আলোচনা শাখা কি? আলোচনা শাখা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি, তো দেখো তো লজি মানে তো জ্ঞান বা জানা, ঠিক না? বায়োলজি যেমন সাইট মানে কি কোষ, তাহলে কোষ সম্পর্কিত যে শাখায় আলোচনা করতে বলবো কি সাইটোলজি। এখন এই সাইটোলজির জনককে, দুইটা কথা জানতে হবে। সাইটোলজির জনককে, এক নম্বর হচ্ছে সাইটোলজির জনককে। তো মনে রাখবা যেহেতু কোষের আবিষ্কারক হলো রবার্ট হুক, তার মানে সাইটোলজির জন্য কি রবার্ট হুক, এটা একটু মিলাই পড়বা। রবার্ট হুক আর এইচ। ঠিক আছে, আর যদি বলে যে আধুনিক কোষবিদ্যা, দেখো এটা সাইটোলজির জন্য হচ্ছে কোষবিদ্যা, বাংলা কি? কোষবিদ্যা। ঠিক আছে, এই কোষবিদ্যার জনক কে? তাহলে কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে মনে রাখবা যেটা, সেটা হলো সোয়ানসন। সোয়ানসন, মানে এটা কেমনে মনে রাখবা? দেখো মনে রাখবা, দেখো তো সন আছে, এই সন কি? সন হচ্ছে ছেলে, মনে রাখবা। তো মনে রাখো রবার্ট হুক হচ্ছে বাবা, আর এখানে মনে রাখো ছেলে আছে সন। এখন ছেলে আধুনিক না বাবা আধুনিক? মনে রাখবা ছেলে হচ্ছে আধুনিক, এই জন্য সন যেহেতু ছেলে, ছেলে যেহেতু আধুনিক, তাহলে মনে রাখবা যে আধুনিকের জনক, আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট, মানে সোয়ানসন। তাহলে আধুনিক বললে কি বলবা? আধুনিক বললে কিন্তু আরেকটা আনসার বলবা। ঠিক আছে, দেখি সব ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সব ক্লিয়ার আছে। তাহলে এখন তাহলে এই এই কথাগুলো গেল। আচ্ছা, এবার আসো কোষ সম্পর্কিত তত্ত্ব, এটা বলা হয় যে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব বা কোষবাদও বলা হয়, এটা ইংরেজি হলো সেল থিওরি। সেল থিওরি। ঠিক আছে, এই কোষতত্ত্বের জনককে এখন জানতে হইব, বা কোষতত্ত্ব দিছে কে, প্রদান করছে কে, এটা তোমার জানতে হবে। কোষতত্ত্ব প্রদান করছে হচ্ছে তিনজন বিজ্ঞানী। এদেরকে তুমি, এটা যেহেতু প্রদান করছে, এটা তো বস, মনে রাখবে এটা হচ্ছে বস। বস যেহেতু, বস দিয়ে মনে রাখবা যেটা হইল, ব দিয়ে মনে রাখবা ভার্চু। ঠিক আছে, একটু বড় করে লিখি, ব দিয়ে মনে রাখবা ভার্চু। ঠিক
ঠিক আছে। আর দন্ত স দিয়ে দুইটা কথা মনে রাখবা, দন্ত স দিয়ে মনে রাখবা হচ্ছে স্লেইডেন, স্লেইডেন আরেকজন কি, একজন হচ্ছে স্লেইডেন আরেকজন হচ্ছে আমাদের দন্ত স দিয়ে দেখে নিবা, ঠিক আছে। স্লেইডেন, স্লেইডেন, ঠিক আছে। স্লেইডেন আরেকজন আছে দন্ত স দিয়ে দেখবা, এটা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে, দন্ত স দিয়েই। আচ্ছা গেল, তাহলে এইগুলো তত্ত্ব দুইটা দিল, কে দিল। এবার আসলে সৃষ্টি হয়েছে কেমনে, সেল প্রথমে সৃষ্টি হয়েছে কেমনে। তো সেল প্রথমে নাকি জড় কোনো বস্তু থেকে সৃষ্টি হয়েছে। দেখো পরবর্তীতে অনেক কথাবার্তা বলা আছে, তবে আমি তোমার মেইন কথাটা বুঝাই দিই, ঠিক আছে। কারণ অনেক কিছু আছে, সবকিছু লাগে না। জড় বস্তু থেকে তৈরি হয়েছে, এবং জড় বস্তুগুলা একসাথে হইয়া একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। অ্যামিনো অ্যাসিডগুলো থেকে শেষ পর্যন্ত আরএনএ তৈরি হয়েছে, আরএনএ তৈরি হয়েছে। এবং বলা হয় যে বংশগতি শুরু হয়েছে কি দ্বারা, আরএনএ দ্বারা। তো এটার পাশে একটু লিখে রাখো, বংশগতি শুরু, লিখে রাখো কি বংশগতি শুরু হয়েছে এখান থেকে, বুঝছো। তাহলে এই যে আরএনএ আছে, আরএনএ যে 100 থেকে একটু পরে এরকম যদি আরএনএ যদি হয়, দেখো তোমার একটা ধারণা দেখি কেমন সৃষ্টি হইতেছে। আরএনএ যদি হয়, এটা থেকে ডিএনএ তৈরি করতে পারবো, ডিএনএ তৈরি আস্তে আস্তে নিউক্লিয়াস তৈরি করবো, নিউক্লিয়াস তৈরি আস্তে আস্তে আশেপাশে অঙ্গাণু তৈরি আস্তে আস্তে কোষ সৃষ্টি হওয়া শুরু করবো, ঠিক আছে। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের একটা কোষ সৃষ্টি হওয়া শুরু করবো। আর এই যে প্রথমে আরএনএ থেকেই বংশগতির ধারণা বা বংশগতি শুরু হয়েছে, এটার জন্য এটাকে বলা হয় আরএনএ ওয়াল হাইপোথিসিস, বুঝছো। তাহলে আমরা আরএনএ ওয়াল হাইপোথিসিস দিয়ে কি করতে পারি, একটা কোষ কেমন সৃষ্টি হয়েছে এটা আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। তাহলে কয়েকটা কথা মনে রাখবা, প্রথমে জড় বস্তু থেকে সৃষ্টি হয়েছে, আরেকটা হচ্ছে আরএনএ দ্বারা বংশগতি শুরু হয়েছে। এখানে পড়া এটাই, বিজ্ঞানীর নাম কিছুই লাগবে না, গ্যাস লাইটিং মেটিং কিছু বোঝা দরকার নেই, ঠিক আছে। এটা জীবনও লাগবে না, একাডেমিকও লাগবে না, অ্যাডমিশনও লাগবে না, ঠিক আছে। তো আরএনএ থেকে তৈরি হয়েছে, এজন্য বলা হয় কি আরএনএ ওয়াল হাইপোথিসিস, আরএনএ ওয়াল হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি, হাইপোথিসিস মানে হচ্ছে অনুকল্প, কারণ এটা ধারণা করছিল, বুঝছো। অনুকল্প মানে যেটা অনুমান করা হয়। তো এই যে যেটা তৈরি হয়েছে এটা শিউর না, ধারণা করছিল, অনুমান করছিল, জন্য বলাই অনুকল্প। অনুকল্পের ইংরেজি হলো হাইপোথিসিস, বুঝছো। এই হলো হাইপোথিসিস। আচ্ছা এবার আসো, যেহেতু সৃষ্টি হয়েছে, মৃত্যু তো গ্রহণ করতে হবে, ঠিক না। কোষের মৃত্যু হয় কিভাবে, এটা একটা প্রশ্ন। তো একটা হইতে পারে স্বাভাবিক মৃত্যু। তোমার ধারণা দিই, ধরো একটা কোষ এখন হচ্ছে মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে। আমরা যেমন মানুষের সাথে মিলাও যে মানুষের একটা নির্দিষ্ট সময় কি মারা যেতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। আরেকটা হচ্ছে ধরো অ্যাক্সিডেন্ট করে মারা গেলা, অথবা ধরো কেউ তোমারে মেরে ফেললো, যে কোনো মারা যাওয়ার কথা না, কিন্তু তোমাকে কোনো একটা কারণে দুর্ঘটনাগ্রস্ত মারা গেলা, এটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। তো দুইটা কথা আছে, দুইটা কথা তুমি পরবর্তী অধ্যায় পাইবা, যে সেল কিভাবে মারা যায় বা মৃত্যুবরণ করে, সেল ডেথ কিভাবে হয়। তো আমি দুইটা শব্দ লিখে দিই, একটা হলো স্বাভাবিক মৃত্যু, একটা স্বাভাবিক, একটা হলো অস্বাভাবিক বা অ্যাবনর্মাল। আমি সহজ করে বলে দিচ্ছি, অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু যেটা, এটা বলে অ্যাপোপ্টোসিস। দুটো শব্দ শিক্ষা রাখো, পরের অধ্যায়ে ভালো করে জানতে পারবা। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। আর যেটা অস্বাভাবিক মৃত্যু এটা বলে নেক্রোসিস, নেক্রোসিস, ঠিক আছে। এই হলো কথাবার্তা, প্রথম দিকের কথাবার্তা। দেখো পড়া পড়তে হবে এইভাবে, বুঝছো। অনেক পড়া থাকবে, অনেক কঠিন কিছু থাকবে, তোমাকে সহজ করে নিতে হবে। যার কাছে গেলে সহজ হয় তার কাছে যাইতে হবে, বুঝছো। দেখছো প্রায় অনেকগুলা পড়া, বলা যায় যে বইয়ের 2 থেকে 3 পৃষ্ঠার পড়া আমরা একটা পেজে, এটা লিখতে সর্বোচ্চ কত যাবে, তোমাদের পেজের হাফ পেজ যাবে, হাফ পেজের মতো নিয়ে আসছি। এটাকে বলে পড়ালেখা সহজ করা, এবং কি কি লাগবে কিভাবে লাগবে এটা বুঝতে পারা, ঠিক আছে। তো দেখো অনেক কিছু কিন্তু এখানে পড়ছি কিন্তু অনেক কিছু কিন্তু জায়গা লাগছে কম, এবং আমরা গুছাইয়া পড়ছি। এটা বলে গুছানো পড়া, এটা বলে সহজ করে পড়া, বুঝছো। আরো ছোট ছোট কিছু পড়া আছে, লাইন টাইন পড়ে নিবে এগুলা, তবে ম্যাক্সিমাম এখান থেকে এমসিকিউ কমন আসবে। এমন হইতে পারে যে নেক্সট কোনো পরীক্ষায় তোমার এটা কমন পেয়ে যাবে এখান থেকে এমসিকিউ। অনেকগুলো এমসিকিউ কিন্তু আছে, অনেকগুলা, বুঝছো। এবং এটা নিয়ে বারবার মানে ভুলে যায় বলতে বলতে সাধারণত ভুল করে, এবং কি পড়তে হবে বুঝে না, বুঝছো। তো এই ছিল একদম প্রথম থেকে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা কোষ নিয়ে আরো কথাবার্তা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটা কথা বলি যে কোষতত্ত্বটা কি একটু তোমার ধারণা দিয়ে দিই। আসলে কোষ হইতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, যেমন একটা কোষের একটা নিউক্লিয়াস থাকবে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি থাকবে, এরকম অনেক কথাবার্তা আছে, ঠিক আছে। কিন্তু কোষতত্ত্বের ব্যতিক্রম আছে, যেমন এই যে আমরা কোষ কোষ বলতেছি, ঠিক আছে। কারো কারো আছে কোষ নাই, মানে এটা কোষহীন বলা যায়, অকোষীয় বলা যায়, বুঝছো। এগুলো নিয়ে একটু পরে লেকচারে বিস্তারিত বলবো যে আসলে ঘটনাটা কি। কিন্তু কারো কারো যেমন ভাইরাসকে বলা হয় অকোষীয়, মানে হচ্ছে কি তাদের কোষ হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে সেটা নাই, বুঝছো। এই জন্য ভাইরাসকে বলা হয় অকোষীয়। এখন তাহলে আমরা বলতে পারি এই কোষতত্ত্বের কিছু ব্যতিক্রম আছে। হাসান স্যারের বই পাইবা না এগুলা, তা মনে রাখবা যে কোষতত্ত্বের কি আছে, কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, ঠিক আছে। তো মনে রাখবা, আমি এটা জানার দরকার নাই ডিটেলস, জাস্ট কয়েকটা কথা মনে রাখবা, সেটা হলো ব্যতিক্রমগুলো কি কি। তো ব্যতিক্রমগুলো হচ্ছে, 1 নাম্বার
আমি এখানে লিখে দিই, ঠিক আছে। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাস হচ্ছে অকোষীয়, ঠিক আছে। 2 নম্বরে ভাইরাস বা প্রিয়ন, তারপর হচ্ছে ভাইরয়েড, এগুলো 4 নম্বর অধ্যায় পাইবা। ভাইরাসের ক্ষেত্রে এই কোষের ব্যতিক্রম করা যায়। আবার আবার আমরা কি বলছি, একটা নিউক্লিয়াস থাকতেই হইব। কেউ কেউ আছে যে নিউক্লিয়াসে নাই, মানে এই কথার ব্যতিক্রম ঘটলো। আবার আজকে কেউ কেউ আছে বেশি নিউক্লিয়াস আছে, বুঝছো। তাহলে কেউ কেউ আছে যে নিউক্লিয়াসেই নাই, অথবা কেউ কেউ আছে অনেক বেশি আছে, বুঝছো। আমি শর্টকাটে লিখে দিলাম। এইগুলো হচ্ছে ব্যতিক্রম হতে পারে, আরো কিছু ব্যতিক্রম আছে। তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখবে যে কোষের কিছু ব্যতিক্রম আছে, বুঝছো। তো তোমার কোষের ব্যতিক্রম কখনোই শেখা লাগবে না, তোমার শেখা লাগবে কোষের প্রদান করছে কি, বুঝছো। এই জন্য কি লাগবে কি লাগবে না, আমার যেটা লাগবে কেমনে লাগবে, এই জিনিসটা বুঝা পড়া হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি আজকে সরাসরি একটু পড়ানোর মাধ্যমে বুঝাইলাম যে কিভাবে পড়তে হয়, বায়োলজি কিভাবে পড়তে হয়। দেখো তোমার কাছে কিন্তু এত বেশি কঠিন লাগার কথা না, আমার কাছে মনে হয় যে এত বেশি কঠিন লাগার কথা না। পড়ছি কিন্তু গুছাইয়ে পড়ছি, বুঝছো। তো আমি বারবারই বলতেছিলাম যে কিভাবে পড়তে হয়, বায়োলজি কিভাবে পড়তে হয়, এটা তোমাদেরকে নিয়ে একটা ভিডিও দিব, জানাবো, ঠিক আছে। তো আমি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে, এবং এই জায়গাটা কিন্তু একটু কঠিন, একটু মুখস্থর জিনিস, ঠিক না। এই যে ছোট্ট ভিডিওটা দিয়ে বুঝাইতে পারলাম, আশা করি বুঝতে পারছি যে কিভাবে গুছাইয়ে পড়তে হয়, বুঝছো। এবং এই যে একবার গুছাইয়ে পড়লে, এই গুছানো দিয়ে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন সব পার হয়ে যাবে, বুঝছো। সো এইভাবে পড়বা, গুছাইয়ে পড়বা, যাতে লং লাস্টিং কাজে লাগে, বুঝছো। অগোছালো পইরা 2 দিন পরে ভুলে যাবো, এটা দরকার নাই। তো এই হলো কথাবার্তা। তো নেক্সট ইনশাল্লাহ আমরা আরো ক্লাস নিব। তো আশা করি আমি তোমাদের এই ভিডিওটা দিয়া কিছু শিখাইতে পারছি, কিছু বুঝাইতে পারছি। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাইবা। আর হচ্ছে আমাদের যে ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাদের যে গ্রুপ, এটা সার্চ দিবা, সার্চ দিয়ে এই গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। অ্যাটলাস মেডিকেল ভর্তি প্রস্তুতি সার্চ দিবা, যুক্ত হয়ে যাবা গ্রুপে। আর হচ্ছে কমেন্টে একটু জানাবে কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, বা নেক্সট কোনো ক্লাস লাগবে কিনা, কোনো টপিক কঠিন লাগে কিনা, এই জিনিসগুলো আমাকে একটু জানাইবা। তো আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারবো, উপকৃত হইবা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ভিডিও এই পর্যন্ত।